হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে নিফটি 23,176 অর্থাৎ 90 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। অন্যদিকে ব্যাংক নিফটি 48,729 688 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। যদি দেখেন পার্সেন্টেজ ভিত্তিতে, তাহলে দেখবেন নিফটি মাত্র 0.35% উপরে গেছে, কিন্তু সে জায়গায় ব্যাংক নিফটি কিন্তু 1.43% উপরে গেছে। কারণ একটু পরে বিশ্লেষণ করছি। আজকে কিন্তু এফআইআই ঢেলে বিক্রি করেছে। ডিআইআই 7,901 কোটি টাকার বাই করেছে, সে জায়গায় এফআইআই 8,132 কোটি টাকার সেল করেছে। মানে ডিআইআই যা বিক্রি করেছে তার তুলনায়, ডিআইআই যা কিনেছে তার তুলনায় এফআইআই অনেক বেশি পরিমাণে বিক্রি করেছে। নাও কোশ্চেন হচ্ছে ফ্রেন্ডস, মার্কেটে আজকে হঠাৎ করে এই যে ডেড ক্যাট বাউন্স, সে পেছনে কারণটা কি? ফ্রেন্ডস দেখুন, মার্কেটের যে ডে টু ডে ভিত্তিতে যে টার্নওভার হয় তার পরিমাণটা হচ্ছে প্রচুর। মার্কেটে কিছু প্লেয়ার আছে, ধরুন বিগ বুল এবং বিয়ার যাদেরকে আমরা বলি, তারা কিন্তু মার্কেটে ডে টু ডে ভিত্তিতে, মানে যারা বড় প্লেয়ার তাদের কিন্তু খুব বড় বড় পজিশন হয়। মিনস তারা এক এক দিনে 1,000-1,500, মানে 1,000 কোটি টাকা, 1,500 কোটি টাকা পর্যন্ত লুজ করে, আবার গেনও করে। কিন্তু মূল জিনিসটা হচ্ছে কি, যে সমস্ত মানে ব্যাড ইকোনমিক ডেটা কন্টিনিউয়াসলি, প্রায় আমরা ডেলি ডিসকাশন করছি 8-10 খানা ডেটা যেগুলো খুব খারাপ আসছে, যেমন ধরুন ইন্ডিয়ার জিডিপি, ট্রাম্পের আশা থেকে শুরু করে সমস্ত ধরনের যে সমস্ত ডাটা, ডলার বাড়ছে, মানে ডলারের রুপির এগেনস্টে ডলারের এত বড় উছাল, তারপরে হচ্ছে পেট্রোল প্রাইসের বৃদ্ধি, সমস্ত দিক দিয়ে এই সমস্ত ডাটাকে কেন্দ্র করে বড় বড় প্লেয়াররা, আবার কখনো কখনো এই সমস্ত ডাটাগুলোর পজিটিভ ফর্মকে কেন্দ্র করে বড় বড় প্লেয়াররা মার্কেটে হিউজ পজিশন। এবারে ধরুন আজকে এই যে মার্কেটের ফল, এখানে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর শর্ট পজিশন আছে। মিনস যারা মার্কেটকে নিচে ফেলার জন্য ফিউচার অ্যান্ড অপশানে তারা কিন্তু বড় পজিশন নিয়ে রেখেছে। এবারে এই যে পজিশন, এই পজিশন কিন্তু আবার রিভার্সও হবে। মিনস ধরুন বাজেট আসছে, যদি কোনো কারণে বাজেটে ভালো খবর আসে বা কোনো আনসার্টেনিটির আগে, ভালো হোক খারাপ হোক, যারা আজকে এই পজিশনটা তৈরি করে রেখেছে শর্ট পজিশন, তারা কিন্তু একটা শর্ট কভার করবে। মানে যারা বিক্রি করে, মানে বেশি দামে বিক্রি করবে, কম দামে কিনবে, তারা সেই শর্টটাকে কিন্তু কভার করবে ওই ইভেন্টটা আসার আগে। তাই এখন সে একদম যে সেই পর্যায়টা চলে এসছে সেটা আমি বলবো না, কারণ এখনো বাজেট আসতে প্রায় ধরুন 15-16 দিন বাকি আছে। কিন্তু মার্কেট এখান থেকে ধরুন আরো 500-600 পয়েন্ট যে কোনো দিন ফল করে দিলেও দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। 1-2 দিন ফল করে দিলেই তাদের টার্গেট পূরণ হয়ে যাবে। কিন্তু মার্কেটে কিন্তু একটা বড় শর্ট কভারিং র্যালি, একটা র্যালি কিন্তু কোথা অব্দি হতে পারে, এবং তখন আপনারা ভাববেন যে বোধহয় মার্কেট ঠিক হয়ে গেছে। মার্কেট হতে পারে ঠিক হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি মার্কেট উপর নিচ করতে করতে কিন্তু ধরুন একটা এই পর্যন্ত, ধরুন এই যে 23,800 পর্যন্ত কিন্তু একটা র্যালি মার্কেটে কিন্তু আসলেও আসতে পারে, যার সম্ভাবনা কিন্তু বাজেটের আগে অত্যন্ত প্রবল। তাই যদি ধরুন আপনি লোয়ার লেভেলে কিছু কিনছেন, এই যে ফলটা, এই ফলটাতে যদি কিছু আপনি কিনেছেন, সেখানে যদি কোথাও কোথাও আপনি যদি প্রফিট পান, মাইল্ড প্রফিট আপনি বুক করে রাখতে পারেন। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে কি, একটা শর্ট কভারিং র্যালি কিন্তু আসাটা মানে অসম্ভব কিছু নয়।
হতে পারে সেটা এই অবধি টাচ করেও উপরে যেতে পারে, আবার এখান থেকেও উপরে গিয়ে তারপরে সে আবার এক রাউন্ড ফল দিলেও দিতে পারে। সুতরাং আজকের যে আপমুভ সেটা সেই ঘটনার বিগিনিং কিনা সেটা কিন্তু এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। যত দিন গড়াবে তত কিন্তু বোঝা যাবে। ধরুন কালকে যদি মার্কেট আজকের ক্যান্ডেলের উপরে চলে যায়, মিনস আজকে যে ডে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, যদি আজকের ডে ক্যান্ডেলটা দেখেন, আজকের ডে ক্যান্ডেলের যে হাই, সেই হাইটা এই যে ধরুন এই ক্যান্ডেলটার আজকের হাই কত, আজকের হাই হচ্ছে 23,265 হাই। এর উপরে চলে গেলে তখন ভাবতে হবে যে একটা শর্ট কভারিং র্যালি আসলেও আসতে পারে, কারণ মার্কেট এখন কিন্তু প্রতিনিয়ত মানে থিওরিকে মানছে না, সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে। সুতরাং আপনারা কিন্তু কোনোভাবে নিচে পড়লে কিনুন, শেয়ার সব নিচে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু লাফানো শেয়ারকে কিন্তু কখনো কেনার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, আজকে আমাদের এইচডিএফসি এএমসি রেজাল্ট আসার কথা ছিল। এইচডিএফসি এএমসি রেজাল্ট খুবই ভালো আসে, খুবই ভালো এসছে। ফ্রেন্ডস, এএমসি মিনস অ্যাসেট আন্ডার মেনটেন্যান্স, মানে বা অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট। এরা কি করে না, যত মানে এদের যে মিউচুয়াল ফান্ড সেগুলোকে কিন্তু এরা মেনটেন করে। এবারে এই শেয়ারটা যদি দেখেন একটা টাইমে কোথায় গড়াগড়ি খাচ্ছিল, আমি কেন বলছি যে ভালো শেয়ার দেখলে আপনারা কিন্তু পয়সা যদি থাকে তাহলে কিন্তু অল্প অল্প করে কিন্তু আপনাদেরকে কিনে রাখতে হবে। কারণ কি, কোন শেয়ার সময় বুঝে উপরে যাবে আপনি কিন্তু কখনোই সেটাকে এক্স্যাক্টলি এইচডিএফসি কোন শেয়ার কখন উপরে যাবে আপনি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবেন না। দেখুন একটা সময়ে এই সমস্ত শেয়ার কোথা থেকে কোথায়, আজকে যদি আপনি এর উপরের ক্যান্ডেল দেখেন, একটা টাইমে এই শেয়ার 1700-1800 টাকাতে গড়াগড়ি খাচ্ছিল। দেখুন, এই দেখুন এই জায়গা থেকে সে আজকে র্যালি দিয়েছে। আজকে তার রেজাল্ট ভালো আসছে, কিন্তু রেজাল্ট ভালো হওয়ার আসার আগেই কিন্তু সে তার শেয়ার প্রাইস মুভমেন্ট কিন্তু অনেক বেশি বাড়িয়ে নিয়েছে। যাই হোক, রেজাল্ট মোটামুটি ভালোই এসছে। ফ্রেন্ডস, অ্যাজ পার ইন্ডিয়া টুডে রিপোর্ট, এবারে যে বাজেটে বেশ কয়েকটা জিনিস, মানে যে জায়গাগুলো সরকারের কাছে অত্যন্ত প্রায়োরিটি পাবে। ফার্স্ট হচ্ছে ইনকাম ট্যাক্স লিমিট। গভর্নমেন্টের কাছ থেকে অলমোস্ট সমস্ত কর্নারের পক্ষ থেকে প্রেসার দেওয়া হচ্ছে মিডিল ক্লাস সেকশনকে আপনাদেরকে ট্যাক্স ছাড় দিতে হবে, এবং তার পেছনে কারণও তারা দর্শাচ্ছে, তারা তার ব্যাখ্যাও দিয়েছে। তাহলে ইনকাম ট্যাক্সের উপরে কিন্তু একটা বড় সড়ো কিছু সিদ্ধান্ত আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্নের যে ফাইলিং, সেটা যতটা কমপ্লিকেটেড ছিল সেটাকে আরো বেশি ইজি করা হবে। বুঝতে পেরেছেন? যারা ফাইল করে তারা বুঝবে ওগুলো। আচ্ছা, হেলথ ইন্স্যুরেন্সের উপরে যারা হেলথ ইন্স্যুরেন্স করবে তাদের উপরে কিন্তু একটা বড় ছাড়, একটা ট্যাক্সের উপরে একটা বড় ছাড়ের ব্যাপারে কথাবার্তা চলছে। এইথ পে কমিশন বসানোর ব্যাপারে বিভিন্ন ট্রেড ইউনিয়ন যেভাবে দাবি করেছে, তার জন্য গভর্নমেন্ট এইথ পে কমিশন যদিও কিছুদিন আগে বলেছিল যে এরপরে আর কোনো পে কমিশন বসাবে না গভর্নমেন্টের কিছু প্ল্যানিং অনুযায়ী, তো সেটার ব্যাপার হতে পারে। আর এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক রদবদল আসতে পারে। মিনস এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডেও কিন্তু যে সমস্ত ফেসিলিটি দেওয়া হয় তার পরিমাণ বাড়ানো হলেও হতে পারে। এবার যেটা বলছিলাম যে কেন ট্যাক্স রিলিফ সবাই ডিমান্ড করছে, কারণ হচ্ছে দেখুন, সরকারের যে নেট ডাইরেক্ট ট্যাক্স কালেকশন সেটা 15.9% হয়ে গেছে, এবং তার পরিমাণটা কোথায়, 16.9 ট্রিলিয়ন ডাইরেক্ট ট্যাক্স কালেকশন। মিনস ধরুন 44 লক্ষ কোটি টাকার বাজেট, তার মধ্যে শুধু এখান থেকেই কিন্তু তার রোজগার হচ্ছে 17 লক্ষ কোটি টাকা। ক্লিয়ার? তো এই ডাটাটা কিন্তু এই জানুয়ারি পর্যন্ত, এখনো পর্যন্ত পুরো ডাটাটা কমপ্লিট হলে আরো বৃদ্ধি পাবে। তাহলে আপনার ইনকাম ট্যাক্সে
বৃদ্ধি হচ্ছে, ডাইরেক্ট ট্যাক্স কালেকশন সেটাতেও বৃদ্ধি হচ্ছে, জিএসটি কালেকশন জাম্প 7.3% ইয়ার অন ইয়ার, সেটা 1.77 লাখ ক্রোর ইন ডিসেম্বর। তাহলে জিএসটি revenues from domestic transaction including the collection from services and goods sold within the country grew 8.4% year on year। তাহলে তোমার ডাইরেক্ট ট্যাক্স কালেকশন, তাহলে লোকে তো ট্যাক্স দিচ্ছে, তাহলে যারা ট্যাক্স দিচ্ছে তাদের স্পেশালি মিডল ক্লাস, তাদের নিজেদের ঘরের বাজেটটাই নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আপনাদেরকে যাতে মিডল ক্লাস পিপুল আপ টু 15 লাখ পর্যন্ত যাদের রোজগার, তাদেরকে কিছু ছাড় দিন, যাতে করে তারা মানে যাতে এই বাজার ইকোনমিতে একটা ডিমান্ড তৈরি করে, তাদের যাতে বাইং পাওয়ার বা পারচেজিং পাওয়ার বাড়ে, তার জন্য কিন্তু সমস্ত মিনিস্ট্রি থেকে সরকারের উপর একটা প্রেসার আছে। নাও নির্মলা সীতারামন উইল টেক ডিসিশন কি করবে কি না করবে, ঠিক আছে। সো বাজেট উইল বি ওয়ান অফ দ্য মোস্ট লুক্রেটিভ ইভেন্ট আমাদের আগামী দিনে। ফ্রেন্ডস, দুটো শেয়ার একদম পুরো গড়াগড়ি খাচ্ছে, মানে কি সত্যি একটা টাইম আসবে যখন বলবেন যে আমরা কেন এই সমস্ত লেভেলে এই সমস্ত শেয়ারগুলোকে কিনলাম না। দেখুন, টাটা টেকনোলজি হচ্ছে ফিউচার মানে বিজনেস, এটা কিন্তু ফিউচার বিজনেসের কোম্পানি। আজকে দেখুন টাটা টেকনোলজি কোথায় যাচ্ছে। দিস ইজ বিকজ অফ দ্য সিচুয়েশন, বর্তমান মার্কেটের সিচুয়েশনের নিরিখে এই শেয়ারের কিন্তু এই হাল কিন্তু মার্কেট একটু সুধরে যাওয়ার পরে মিনিমাম এই সমস্ত জায়গা থেকে 25% মুভ যে কোনো মুহূর্তে দেবে। 1100 টাকা পর্যন্ত ঠিক ছিল, বাট টুডে ইট ইজ 800 রুপিজ। সুতরাং এই সমস্ত শেয়ার যদি আপনারা এই সমস্ত টাইমে না, ধরুন যাদের ক্যাপাসিটি আছে তারা যদি অল্প বিস্তর করে না কেনাকাটা করে রাখেন, তাহলে কখনোই কিন্তু আপনারা লং টার্ম পোর্টফোলিওতে বড় যে প্রফিট, এই সমস্ত শেয়ার আগামী 3-4 বছরের মধ্যে দেখা যাবে 3000-4000 হয়ে গেছে, তখন কিন্তু আপনার যে রেশিও আপনি উপরে কিনেছেন, এই জায়গাগুলো হচ্ছে এভারেজ করার জায়গা। সুতরাং টাটা টেকনোলজি শেয়ারটাকে লক্ষ্য রাখবেন। আর একটা শেয়ার, সেটাও নতুন আইপিও এসছে, সেটা হচ্ছে হুন্ডাই। আপনি যদি বাজারে বেরোন দেখবেন এভরি অল্টারনেট গাড়ির পরে একটা করে হুন্ডাইয়ের গাড়ি ঘোরাঘুরি করছে। কিন্তু হুন্ডাইয়ের এই যে আইপিওটা আসার পর থেকে এই শেয়ার কিন্তু তেমন ভাবে কোনো মুভমেন্ট দেয়নি। এই শেয়ার কিন্তু আগামী দিনে খুব বড় মুভমেন্ট দেবে, কারণ এরা হচ্ছে মার্কেটের মানে ওয়ান অফ দ্য লিডার। ফান্ডামেন্টাল নিয়ে কোনো কথাই হবে না, এদের ফান্ডামেন্টাল নিয়ে কোনো কথা হবে না। সুতরাং টাটা টেকনোলজি এবং হুন্ডাই মোটর যারা একটু মানে লং টার্ম ইনভেস্টার, এই সমস্ত বাজে মোমেন্টকে মাথায় রেখে আপনারা কিন্তু অল্প বিস্তর বাইং করতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।